স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার দাপট পাথুম নিশাঙ্কার অপরাজিত সেঞ্চুরি আর চান্দিমালের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লঙ্কানদের লিড 43 রানের, হাতে উইকেট আছে আরও 8টা। শিগাওলি স্পোর্টস ক্লাবে টাইগারদের হতাশায় মোড়া দ্বিতীয় দিনের বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। নাহিদ রানার বাউন্সার বল গিয়ে আঘাত করে সোজা নিশাঙ্কার হেলমেটে, দৌড়ে এলেন ফিজিও, হলো কনকাশন চেক। 4 ওভার বাদে এবার এবাদতের বাউন্সার বল গিয়ে আবারও নাড়িয়ে দিল নিশাঙ্কার হেলমেট। ফিজিওর দৌড়, কনকাশন চেকের পর এবারও ঠাই ক্রিজে দাঁড়িয়ে রইলেন লঙ্কান ওপেনার। দাঁতে দাঁত চেপে করে গেলেন ব্যাটিং, মাঝে তুলে নিলেন ব্যাক টু ব্যাক টেস্ট সেঞ্চুরি। কলম্বোয় লাঞ্চ ব্রেকের পর এই পরিসংখ্যানেই স্পষ্ট নিশাঙ্কাদের উইকেটের জন্য কতটা ডেসপারেট ছিল বাংলাদেশের বোলাররা। 51% বলই বাউন্সার, কিন্তু তাতে লাভ হয়নি। উইকেটের জন্য টাইগারদের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। অন্যদিকে নিশাঙ্কা, চান্ডিমালরা রানের ফোয়ারা ছুটিয়েছেন। দিন শেষে যাদের জুটিতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার লিড দাঁড়ায় 43 রানের, তাও হাতে 8 উইকেট রেখে। 8 উইকেটে 220 রানে খেলতে নামা টাইগাররা দ্বিতীয় দিন থেকে মোটে 8 ওভার 20 রান তুলতেই অল আউট হয় 247 রানে। 3টা করে উইকেট তুলে নেন আসিতা ফার্নান্দো আর সোনাল দিনুশা। জবাব দিতে নেমে শ্রীলঙ্কাকে ঝড়ো শুরু এনে দেন পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। লাঞ্চ ব্রেকের আগে বোর্ডে তোলেন বিনা উইকেটে 83 রান। দ্বিতীয় সেশনে মাঠে ফিরেই আশার আলো জাগিয়েছিলেন তাইজুল। 40 রানে লাহিরু উদারাকে তুলে নেন, তবে কে জানতো পরের উইকেটের জন্য অপেক্ষা আরও লম্বা হবে। এরই মাঝে 50কে সেঞ্চুরিতে রূপান্তর করেন পাথুম নিশাঙ্কা। নাহিদের বলে মাথায় আঘাত পাবার পর তাকে বাউন্ডারি মেরেই 167 বলে তুলে নেন শতক। দিনেশ চান্ডিমালও ক্রিজে ঘাঁটি গেড়ে বসেন, অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে 70 বলে তুলে নেন 50। অবশেষে দিনের শেষ ভাগে বাংলাদেশকে বহু প্রত্যাশিত ব্রেক থ্রু আর লঙ্কানদের আপসেট উপহার দেন নাইম হাসান। 194 রানের জুটি ভেঙে ফেরান দিনেশ চান্ডিমালকে। নার্ভাস 90s শিকার হয়ে 93 রানে ফেরেন চান্ডিমাল। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শ্রীলঙ্কা শেষ করে 2 উইকেটে 290 রান নিয়ে, আর বাংলাদেশের বিপক্ষে লিড নিয়ে যায় 43 রানে। পার্থবণিক, 71। উইকেট ভালো হয়ে গেছে তাই বোলাররা খারাপ করেছে, তবে এমন উইকেটে সেটা নাকি প্রত্যাশিতই ছিল মনে করছেন হেড কোচ ফিল সিমন্স। এদিকে কুশল মেন্ডিস ইঙ্গিত দিয়ে রেখেছেন তৃতীয় দিনটাও নাকি খারাপ যাবে টাইগার বোলারদের। লঙ্কা 400 রানের পাহাড়ে চাপা দিতে চায় শান্তদের। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাইয়ান মির জসিমের পাঠানো রিপোর্ট। দ্বিতীয় দিন শেষে কলম্বোর শিগাওলি স্পোর্টস ক্লাবের এই কোরবোর্ডটা একেবারেই ফাঁকা। সারাদিনে যা যা ঘটেছে সব মুছে ফেলা হয়েছে। বাংলাদেশের বোলাররা নিঃসন্দেহে তাদের পারফরমেন্সটাও এভাবেই মুছে ফেলতে চাইবেন, কারণ যে দিনটা তারা কাটিয়েছেন সেটা নিঃসন্দেহে দুর্বিষহ। বাংলাদেশ দল আসলে থার্ড ডেতে কি পরিকল্পনা নিয়ে নামবে তার আগে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে শ্রীলঙ্কাকে কত রানে তারা আসলে আটকাতে চায় সেটা নির্ধারণ করা। প্রেস বক্সে শ্রীলঙ্কান একজন সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন এই উইকেটে দ্বিতীয় এবং তৃতীয় দিন সবচাইতে সহজ ব্যাট করার জন্য। সেই লঙ্কান সাংবাদিকের কথার প্রতিফলনটাই কিন্তু পোস্ট ম্যাচ কনফারেন্সে দেখা গেল কুশল মেন্ডিসের কণ্ঠেও। তিনিও বলেছেন যে তারা থার্ড ডেতে পুরোটা দিন ব্যাট করতে চান এবং বাংলাদেশকে বড় একটা লিড দিতে চান। Big total in the board. I think maximum 400. I think that's a good target to give the Bangladesh a second innings. I hope we can play the tomorrow in the whole day. Then we can put a good target. The wicket got a lot easier. It was nice to bat today, and we struggled, to get wickets, which is expected on a good wicket as this. So it was a difficult day for the bowlers. বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স একেবারেই হতাশ। যে ধরনের পারফরমেন্স আসলে বোলাররা করেছেন দ্বিতীয় দিনটায়, সেটার জন্য তিনি আসলে ম্যাচ নিয়ে স্বপ্ন দেখাটা হয়তো বা বাস্তবে অনেকখানি কমিয়ে দিয়েছেন। তবে ঠিক এখানে প্রথম ইনিংসে বাংলাদেশ যেই ধরনের ব্যাটিংটা করেছেন সেই আফসোসটা কিন্তু এখনও করছেন টাইগার ওস্তাদ। তিনি বলছেন যে বড় পার্টনারশিপ যদি করা যেত, কোনোভাবে খেলাটা যদি দ্বিতীয় দিনও বাংলাদেশ খেলতে পারতো, তাহলে কিন্তু এই চাপটা নিতে হতো না। ভুলে গেলে চলবে না, এই মাঠেই কিন্তু
লঙ্কানদের একটা বড় রেকর্ড আছে। মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা 624 রানের একটা বড় জুটি গড়েছিলেন। শ্রীলঙ্কা সেখানে 759 রানের মতো করেছিল। সো সব দিক বিবেচনা করলে লঙ্কানদের কিন্তু এই উইকেটে বড় সংগ্রহ করার অতীত রেকর্ড আছে। নিশ্চয়ই লঙ্কান ব্যাটাররা থার্ড ডেতেও চাইবেন বড় একটা সংগ্রহ গড়ে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসের চাপে ফেলে এই টেস্টটা ইনিংস ব্যবধানে জিতে নিতে। Well, we come back and we see what the wicket is like, and we try and make sure that we start in the right areas and start without, not how we started this morning, but a lot better, and put ourselves in a position to get wickets. কলম্বের আকাশে ঘন কালো মেঘ জমেছে, ঠিক একইভাবে এই টেস্টের ভাগ্যাকাশেও বাংলাদেশের ঘন কালো মেঘ জমে আছে। দুর্যোগের ঘনঘটা বলতে হবে। অথচ এই দিনটাতে বাংলাদেশের পারফরমেন্সটা আরও উজ্জ্বল হতে পারত, কারণ এই দিনটা খুবই স্পেশাল বাংলাদেশের জন্য, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য। এই দিনটাতেই বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল। তাই আকাশের রংটা যতই ঘন কালো হোক না কেন, বাংলাদেশের বোলাররা ঠিকই পারফরমেন্স দিয়ে কিন্তু দিনটাকে উজ্জ্বল করতে পারত, কিন্তু সেটা পারেনি। তৃতীয় দিন টাইগারদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং। বাংলাদেশ দল কি পারবে রাঙাতে? নাহিয়ান বিন জসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। বনেদি ফরম্যাট টেস্টে 25 বছর পেরিয়ে 26শে বাংলাদেশ টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী পালন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে টেস্ট দলের ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সদস্যদের সম্মাননা দিয়েছে বিসিবি। এই অনুষ্ঠানেই দেশের 100 স্কুলে পিচ বানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাইফুল রূপকের রিপোর্ট। বিদ্যুৎ তখন আমারে বলে, ওই বেটা এই মুও বলারটা কেডা? জিম্বাবুয়ের মধ্যে বোলাওয়ে, জাম্বিয়া, এমন এমন কিছু কিছু কঠিন কঠিন জায়গা আছে যেখানে মানুষই আছে 50-60 জন। ওর মধ্যে ওর ফ্রেন্ড আছে এবং রিলেটিভ আছে। ও দাবি করতো খুব ভালো ফুটবলার। বিশ্বাস করেন আমার দেখা এত বাজে ফুটবলার কখনো দেখি না। নুরুল ভাই দুষ্টামি করে এসেও বলতেছিল, তুই একটা ক্যাচ তুলতে হস্তান, তোর বেস্ট ফিল্ডার হিসেবে নিছে। বলছি ভাই ইনশাল্লাহ কিছুক্ষণ পরে হবে ইনশাল্লাহ। তারপরে 3টা ক্যাচ ধরেছিলাম আমি। একটু হাই লেভেল সায়েন্টিফিক মেন্টাল ট্রেনিং কোচিং পেতো, সুমনে হয়তো 15 থেকে 20টা টেস্ট হ্যান্ডেড হতে পারতো। টিটু ভাই আমাদের প্রথম ম্যানেজার ছিলেন এবং তিনি আমাদেরকে শুধু মানসিকভাবে সহায়তা করেননি, আর্থিকভাবেও বেশ সহায়তা করেছিল। বিশেষ দিনে খুলে গেছে গল্পের ঝুলি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল টাইম মেশিনে চড়ে ফিরে গেছেন 25 বছর আগে, সাল 2000। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি আর অভিষেক ম্যাচ খেলার গৌরব, কত শত মধুর স্মৃতি। 26শে জুন 2000 বনেদি ফরম্যাটে খেলার গ্রিন সিগন্যাল পেয়েছিল বাংলাদেশ। টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তীতে প্রথম ম্যাচের দলকে বৃহস্পতিবার সম্মাননা দিল বিসিবি। 25 বছরে কেবল 23 ম্যাচে জয়। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বর্তমান প্রেসিডেন্টকেও বেশ পোড়ায়। পাইপলাইন মজবুত করতে নয়া উদ্যোগ বুলবুলের। ইউথ আন্ডার-19 যারা খেলে তাদের দুদিনের ক্রিকেট আমরা বিভিন্ন চারটা রিজন ঠিক করেছি: রাজশাহী, চিটাগং, গ্রেটার ঢাকা এবং সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং চিটাগং। সো এই 4টা রিজনে আমরা 4টা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড বানাবো। সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে, তিনি তদারকি করবেন তার জেলায়, তার বিভাগে, তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি। সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি, একটা ফান্ডিং মডেল তৈরি করছি যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। প্রায় এক যুগ বিসিবির ক্ষমতায় থেকেও দেশব্যাপী ক্রিকেটটা ছড়াতে ব্যর্থ হয়েছিলেন সমালোচিত সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু কথায় নয়, কাজ করে দেখাতে মরিয়া নয়া প্রেসিডেন্ট বুলবুল। ক্রিকেটটা এগিয়ে নিতে দারুণ পরিকল্পনা নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ও। বিকেন্দ্রীকরণের যেই উদ্যোগ বা যেই কথা আমরা বলছি সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে এবং এর মাধ্যমে আমরা একদম পাড়াগাঁয়ের কিংবা অলিতে গলিতে ক্রিকেট খেলা কোনো একজন বাচ্চাকেও আসলে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারবো। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গা থেকে আমাদের, আপনারা জানেন, স্কুল ক্রিকেট, অনেকগুলো স্কুল ক্রিকেটে ভালো করে। আমরা সেই জায়গা থেকে একটা অ্যাসেসমেন্ট করে বিসিবির সহায়তা নিয়ে 100টা স্কুলের মাঠে আমরা সিনথেটিক পিচ স্থাপন করে দেব। ব্যক্তিগত কারণে রজত জয়ন্তীর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রথম টেস্ট কাপ্তান নাইমুর রহমান দুর্জয়। টেস্টের বিশেষ দিনে মিরপুরে ভিন্নধর্মী এক অনার্স বোর্ডও উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 25 বছরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলা সবার নামই তুলে ধরা হয়েছে। সাইফুল রূপক, ৭১।
কেউ ছুটে এসেছেন সুদূর ইউরোপ থেকে, তো কেউ যুক্তরাষ্ট্র থেকে। সবাই মিলিত হচ্ছেন শেকড়ের টানে বাংলাদেশে খেলতে চান লাল সবুজের জার্সিতে। বেশিরভাগ ফুটবলারের অনুপ্রেরণার বড় অংশ জুড়ে হামজা চৌধুরী। বাফুফের ট্রায়ালে অংশ নেওয়া 5 প্রবাসী ফুটবলার 71-এর খেলাযোগকে জানিয়েছেন নিজেদের স্বপ্ন ও লক্ষ্যের কথা। তাদের ভাবনা শুনেছেন হাসান সজীব। আশিক ও অনিক দুই যমজ ভাই। সম্প্রতি বৈশ্বিক সংঘাতও তাদের থামাতে পারেনি। বাফুফে ট্রায়ালে ছুটে এসেছেন সুদূর সুইডেন থেকে। তাদের একটাই কথা, রক্তে বাংলাদেশ। অফকোর্স তখন হামজা চৌধুরী আসছে, মানে মোর ইন্টারেস্ট আসে, লাইক দ্য বাংলাদেশ ফুটবল ইজ বিং সিরিয়াস যে স্টার্ট হয়েছে। কিন্তু সব সময় যে শুরু থেকে আমার ওয়েন আই গ্রো আপ অলওয়েজ আমি সবাইকে বল যে আমি বাংলাদেশি, আই এম প্রাউড বাংলাদেশি, যে আমার রক্ত বাংলাদেশি। আর আমি অ্যাকচুয়ালি আমার বাবাকে বলছি যে আমি বাংলাদেশের জন্য খেলতে চাই ছোটো থেকে, যে আই ওয়ান্ট টু প্লে ফর বাংলাদেশ। সো আই অলওয়েজ ফেল বাংলাদেশ ইজ মাই হোম, ইউ নো। আমি তো সুইডেনে গ্রো আপ করছি, কিন্তু আই ফিল বাংলাদেশি। দুই ভাই বিশ্বাস করেন খেলবেন জাতীয় দলের হয়ে। লাল সবুজরাও একদিন বিশ্বকাপে পতাকা উঁচিয়ে ধরবে। নো, অফকোর্স আমাদের কি বলে গোল ইজ ন্যাশনাল টিম। আই থিঙ্ক ইটস ফর এভরিবডি হিয়ার, ইউ নো। বাট দ্য ফার্স্ট স্টেপ ইজ আন্ডার 23। আমরা এখানে আসবো, খেলবো, দেখাবো আমাদের স্কিলস। তারপর ওরা দেখবে, ওরা ডিসাইড করবে what they think of my qualities. আমরা বাংলাদেশে খালি ন্যাশনাল টিম খেলবো না, ওয়ার্ল্ড কাপ সেট করবো। আর yes, so this is a very big dream for us, and yeah, of course I always think about this, and inshallah the Bangladeshi players, if me and my brother get also the chance, we can make this happen. So yeah, এটা of course আমি এই জিনিস চিন্তা করছি। এ দুই ভাইয়ের মতো ট্রায়ালে অংশ নিতে সুদূর এস্তোনিয়া থেকে ছুটে এসেছেন 17 বছর বয়সী ফুটবলার ফারহান কালামও। দেশের প্রতি টানটা ছিল সবসময়, তবে লাল সবুজের জার্সিতে খেলার অনুপ্রেরণা জুগিয়েছেন হামজা চৌধুরী। এই অ্যান্সারটা একটু ক্লিয়ার আছে আমার জন্য, এটা হলো হামজা। বিকজ হামজার আসার আগে আমার বেশি একটা জানা ছিল না বাংলাদেশ ফুটবলের ব্যাপারে, বেশি একটা প্লেয়ার আমি চিনতাম না। তা হামজার আসার পরে হামজাকে চিনিছি, তারপরে শামিদকে চিনিছি, আর যে প্লেয়ার আরও আছে সবাইকে আমি চিনতে শিখেছি। এবার হামজার জন্যে। বয়স অল্প হলেও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান এই উইঙ্গার। অনূর্ধ্ব 17, 19 কিংবা 23 নয়, জাতীয় দলের জার্সি গায়ে তুলতে চান ফারহান। আমি বলতাম যে আমরা অনেকটা ইয়াঙ্গার প্লেয়ার্স দেখেছি লাস্ট ফিউ ডেজ। লামিন ইয়ামাল অফকোর্স অনেক একটা ইয়াং প্লেয়ার, অনেক ভালো করতে পেরেছে। আর তারপরে ফাহমিদুল, ওর বয়স হলো 18, ও অনেক ভালো করতে পেরেছে। আমার মনে হচ্ছে যে আমি কনফিডেন্ট আছি যে আমিও ভালো পারবো। আমি কনফিডেন্ট আমি আন্ডার 19 আমি ঢুকতে পারবো। আর চেষ্টা তো হলো সত্যিকার ন্যাশনাল টিমে। লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন বুনছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ইয়াসিন হোসেনও। একদিকে ডেন্টালে পড়াশোনা, আরেকদিকে ফুটবল, দুটোকে একসাথে সামলে যাচ্ছেন তিনি। 71-এর খেলাযোগকে জানিয়েছেন হামজা চৌধুরীর বাংলাদেশে হয়ে খেলার আগেই তার লক্ষ্য এদেশে খেলতে আসার। আমার স্বপ্ন আগে থেকে আছে যে আমি বাংলাদেশের জন্য খেলবো। আমার হামজা চৌধুরী যা আসছে এটার আগের থেকে আমি আমার ফ্যামিলিকে বলে রাখছিলাম যে আমি এখানে খেলতে আসবো, এই ন্যাশনাল টিমে খেলবো। এটার জন্য কোনো টাইপের একটা ট্রাই করতে, কোনো টাইপের এই অপরচুনিটিটা আসছে, এটার জন্য আমি শুরুতে ক্যাচ আপ করছি। আমার বাবার স্বপ্ন ছিল যে আমি ডেন্টাল পড়তেছি, আমি ডেন্টিস্ট ট্রেনার পড়তেছি, লাস্ট ইয়ারে আসছি। আর এর সাথে ফুটবল কন্টিনিউ করছি। তো আমার বাবার স্বপ্ন ছিল যে ডেন্টাল পড়া, ফুটবলটাও খেলা, যে দুটার আগ্রহ রাখতে আমি দুটার আগ্রহ রাখছি। আল্লাহ দিছে যেখানে আসতে পারছে ট্রায়ালটা জমের জন্য। অন্যদের মতো সঞ্জয় করিমও এসেছেন ট্রায়ালে অংশ নিতে। 27 বছর বয়সী যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার এর আগেও 2020 সালে এদেশে এসেছিলেন। সেবার নানা জটিলতায় খেলা হয়নি, তবে এবার নিজেকে পাকা করতে চান। Jamie Day was the coach who brought me to Bangladesh for football. I was playing in Germany after college and semi-professional, and he reached out, brought me the agents, and brought me, and I was playing for the police in 2019. My international transfer clearance was said to be approved. I stayed for maybe 5 months, played preseason, and then in the beginning of 2020, I had a call-up for the national team. And from that call-up is when they said my international transfer clearance was unavailable or corrupted or some issue, and I was no longer able to play for the national team or for the police until the second window in May. And so from that point, I took some salary ahead of time, and I went down to New York to play for New York Cosmos. Ami amar desher hoye kelteche.
ও চায় খুব ভালো। তার দাদার কবর জিয়ারত করে আসছে, দোয়া নিয়ে আসছে যাতে সে ভালো করে বাংলাদেশে থাকতে পারে, বড় প্লেয়ার হতে পারে, এই আর কি। হাসান সজীব, ৭১। ফুটবলের এই গণজোয়ার সেটাকে নিয়ে যেতে হবে নেক্সট লেভেলে, এমন লক্ষ্যে রুট লেভেল ফুটবল নিয়ে কাজ করছে নেক্সট লেভেল স্পোর্টস ম্যানেজমেন্ট। তাদের সামার ক্যাম্পে হাজির হয়ে বাফুফে বলছে যেখানেই ফুটবল সেখানে সব ধরনের সাপোর্ট নিশ্চিত করতে তারা আগ্রহী। সব মিলিয়ে ৫২,০০০ বর্গমাইলে কি ফুটবলটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া সম্ভব? খালিদ জামিল খুঁজেছেন তার উত্তর। Cristiano Ronaldo. Why you like Cristiano Ronaldo? Because he supports Palestine. কি করেছে মেসি জানো? কি বল শুনি। 8 Ballon d'Ors আছে, 1 ওয়ার্ল্ড কাপ আছে, অনেক আছে, ড্রিবলিং ভালো, আমিও মতো খেলি। একজন ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থক, কারণ তিনি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন আগাগোড়াই। অন্যজন আবার কেবলই ফুটবলের পাগল, তাই লিওনেল মেসি ছাড়া তার ভাবনায় কিছুই আসে না। সাইহান রহমান আর ওয়াসিম নূর ভাবনায় তাদের মধ্যে সৌদি আরব আর মার্কিন যুক্তরাষ্ট্র সমান দূরত্ব। তবে দুই খুদে ফুটবলার পড়েন রাজধানীর দুই আলাদা স্কুলে এবং এবারে তাদের এক করেছে নেক্সট লেভেল স্পোর্টস ম্যানেজমেন্ট আর ইন্টারন্যাশনাল হোপ স্কুলের পার্টনারশিপ প্রোগ্রাম ফুটবলের সামার ক্যাম্প, যেখানে আয়োজকদের টার্গেট কেবল ট্রেনিং আর ম্যাচ ম্যানেজমেন্ট নয়। এখানে যারা খেলছে সবার লক্ষ্যই প্রফেশনাল ফুটবল খেলা। আমাদের সবারই লক্ষ্য বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে খেলা, কিন্তু আসলে সবার জন্য হয় না। বিশ্বের অনেক দেশেই স্পোর্টস স্কলারশিপে আমরা তাদেরকে যাতে অপরচুনিটিগুলো দিতে পারি, তাহলে তারা পড়াশোনার পাশাপাশি খুবই ভালো মানের খেলাধুলার সুযোগও পাচ্ছে। তারপর ইনশাল্লাহ যদি তারা ভালো খেলতে থাকে এবং খেলাধুলার সাথে থাকে, বাংলাদেশে এসে দ্য প্রফেশনাল অথবা জাতীয় দলে রিপ্রেজেন্ট করতে পারে। পড়ালেখার পাশাপাশি যে শিশুরা অলওয়েজ রেডি টু প্লে, তাদের নিয়েই এই সামার ক্যাম্প, যেখানে তারা পাচ্ছেন জীবন গড়ে নেয়ার নতুন এক পথের দিশা। কিন্তু অভিভাবকরা স্বীকার করছেন শিশুদের ফুটবলার অ্যাজ এ প্রফেশনাল গড়ে তোলার মতো সাহস এখনও তারা করছেন না। ফুটবলকে প্রফেশনাল হিসাবে নেওয়ার মতো পরিবেশ এখনও আমাদের হয়নি। এটা শুধুমাত্র স্বপ্রণোদিত হয়ে যারা করছে সেটাই। কিন্তু আমাদের এখন আমরা নিজেদের থেকে সেলফ ইন্টারেস্ট থেকে এই কাজগুলো করছে, কিন্তু এটার প্রয়োজনীয়তা অনেক আছে, এটা সত্যি। তাবিত আওয়ালের নেতৃত্বাধীন কমিটি বাংলাদেশের ফুটবলের টপ ম্যানেজমেন্ট হওয়ার পর চলছে খেলাটাকে ঘিরে সব অবকাঠামোর খুল নলছে পাল্টে ফেলার প্রসেস। ন্যাশনাল ফুটবল টিমে যোগ হয়েছে হামজা চৌধুরী, সমিত সোমদের মতো গ্লোবাল সুপারস্টার। তবে দিন শেষে ন্যাশনাল টিমের পাইপলাইন স্ট্রং কংক্রিটে মুড়ে দিতে স্কুল ফুটবলের কোনো বিকল্প নেই, বলছেন বাংলাদেশ দলেরই ভাইস ক্যাপ্টেন। কাঠামোকে আগায় নিতে হলে আপনার স্কুল টুর্নামেন্টটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি খেলেছি এবং আমার মতো আরও অনেক স্কুল টুর্নামেন্ট খেলে কিন্তু প্লেয়ার হয়েছে। প্যারেন্টস যারা আছেন তারা কিন্তু আপনার স্পোর্টসে ইনভলভ হতে দেয় না তাদের ছেলে এবং মেয়েদের। তো আসলে আমার কাছে মনে হয় যে এই যে ব্যাপারগুলি ওনাদের সামনেই কিন্তু টিভি খুলে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এবং লাইভ আপনি স্টেডিয়ামে যে তারা দেখেছেন। তো আসলে এখান থেকে আমার কাছে মনে হয় যে অনেক আপনার ইন্সপায়ারিং হবে। তবে কেবল স্কুল কেন্দ্রিক নয়, যেখানে ফুটবল সেখানেই বাফুফে, এই পলিসিতে এগোচ্ছে ফেডারেশন। অবশ্য নতুন প্রজন্মের কাছে জামাল তপুদের ব্র্যান্ড ভ্যালু আরও বাড়াতে স্কুল ফুটবলের দিকে থাকছে বিশেষ নজর। বিএফএফ হয়ে আমাদের সমগ্র দেশে কিন্তু আমরা মাঠের সমস্যায় আছি, আপনারা জানেন। এই ধরনের উদ্যোগ এটিও একটি অত্যন্ত ভালো দুয়ার উন্মোচন করে, যেখানে যাদের পারহ্যাপস মাঠের ফ্যাসিলিটি নেই, তারা এই ধরনের উদ্যোগে এসে অন্য স্কুলে এসে অন্য ক্যাম্পাসে এসে প্র্যাকটিস করতে পারেন, ফুটবলকে নিয়ে সময় কাটাতে পারেন, যেটা অত্যন্ত প্রশংসনীয়। এবং এগেইন আমরা ফেডারেশন থেকে যেটা সবসময় বলি যে ফুটবল সেন্ট্রিক যে কোনো উদ্যোগের পাশে আমরা আছি। খালিদ জামিল, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।